অপেক্ষার প্রহর শেষ হলো, অতি কাঙ্ক্ষিত সেই মুহূর্ত অবশেষে রাই এবং অনির্বাণের জীবনে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে সারপ্রাইজ করার জন্য অনির্বাণ একটা ভেন্যু ঠিক করে। ওদিকে শর্মি বলতে থাকে যে দাদা ভাই তুই অফিসে যা, রাইকে ম্যানেজ কর, আর এই দিকটা আমি দেখে নিচ্ছি। ওদিকে অনির্বাণ স্রোতকে ফোন করে বলতে থাকে যে স্রোত, আমার আজকে তোমার একটা হেল্প লাগবে। আমি যে ড্রেসটা তোমার দিদিভাইয়ের জন্য কিনেছি সেই শাড়িটা কিন্তু তোমার দিদিভাইকে পরিয়ে তোমার আমার এখানে পাঠাতেই হবে। সেটা যে করেই হোক না কেন, এটা কিন্তু পুরোপুরি তোমার উপরে দায়িত্ব। তখন ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি তোমাকে অনেক অপেক্ষা করিয়েছি, এবার আর অপেক্ষা নয়, এবার যা হবে একদম সামনাসামনি মুখোমুখি কথা হবে। আজকে রাতেই আমি তোমাকে প্রপোজ করে আমার মনের সব কথা তোমাকে জানান দিয়ে দিব। আর আমি আশা করি অন্তত আমি নিরাশ হব না, আমি আমার প্ল্যানে সাকসেসফুল অবশ্যই হব। ওদিকে রাইকে স্রোত গিয়ে বলতে থাকে যে দিদিভাই তোকে আজকে আমি যে শাড়িটা গিফট করছি, তুই সেই শাড়িটা পরি আমার দেওয়া একটা ভেন্যুর অ্যাড্রেসে তুই পৌঁছবি, আর কোনো রকম কোনো না করবি না, কোনো প্রশ্ন করবি না। ওদিকে রাই কোনো কিছু না বুঝতে পেরে রাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে বাবা, তুই যখন এতবার করে জেদ করছিস ঠিক আছে, তাহলে তুই কখন যাবি? তখন স্রোত বলতে থাকে আমি আমার সময় মতো চলে আসবো, কিন্তু তুই এক্ষুনি রেডি হয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যেত। ওদিকে নীলু দূর থেকে আড়াল থেকে দেখে নীলুর সন্দেহ হয়। নীলু বলতে থাকে এত তড়িঘড়ি করে এরকম করে সেজে গুজে দিদিভাই কোথায় যাচ্ছে? নির্ঘাত এর মধ্যে কোনো রহস্য আছে যেটা হয়তো বা স্রোত খুব ভালো করেই জানে, কিন্তু এই রহস্য আমাকে যে করেই হোক না কেন ভেদ করতেই হবে। আমি কোনো মতে দিদিভাই এবং অনির্বাণকে এক হতে দিব না, কারণ ওরা যদি এক হয়ে যায় তাহলে আমার পুরো প্ল্যানটা চপাট হয়ে যাবে। ওদিকে স্রোতের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে রাই চমকে গেল। রাই বলতে থাকে যে এখানে তো সব কিছু অন্ধকার হয়ে রয়েছে, আমাকে এখানে কোথায় পাঠিয়ে দিল স্রোত? আর স্রোতটাও কোথায়? আমি ওকে তো খুঁজেই পাচ্ছি না। ওদিকে এটা বলার মাত্রই পেছন ঘুরে যখন রাই দেখে যে একবারে আলোকসজ্জায় সব কিছু সেজে উঠেছে আর ওদিকে স্রোত নেই, ওদিকে অনির্বাণ আছে। অনির্বাণ বলতে থাকে যে রাই আপনি কি ভেবেছেন যেখানে স্রোত আসবে? আসলে স্রোত আপনাকে মিথ্যে কথা বলেছে, এখানে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। ওদিকে রাই অনির্বাণকে দেখে চমকে যায়, বলতে থাকে যে স্যার আপনি আজকে অফিসে আসেননি, আপনি এখানে কি করছেন? তখন অনির্বাণ বলতে থাকে যে এই আলোকসজ্জা সব কিছুই শুধুমাত্র আপনার জন্যই আমি করেছি। আমি জানি আপনার হয়তো বা একটু অবাক হবেন, আর আই এম রিয়েলি ভেরি সরি যে আপনাকে আমি মিথ্যে বলে এখানে এনেছি, কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু কোনো ঘাটতি নেই। ওদিকে রাই বলতে থাকে তার মানে? ওদিকে রাইয়ের ঠোঁটে হাত দিয়ে অনির্বাণ বলতে থাকে যে চুপ, আর একটা কোনো রকম কোনো কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। এবার আমি বলবো, আপনি শুধু শুনবেন। আপনি খুব আমার কাছ থেকে রেগে রয়েছিলেন, অভিমান করেছিলেন, তাই না? আমি জানি যে আমি যখন আপনাকে ওই দোকানে দাঁড়িয়ে রিংটা আপনাকে চয়েস করতে বলেছিলাম, তখন আপনি নির্ঘাত এটাই বুঝেছেন যে আমি হয়তো বা আরেকজনকে আমার জীবনে জায়গা দিয়েছি, আর সেই আরেকজন আর কেউই না রাই। সত্যি বলতে সেটা হলো একমাত্র আপনি আমার জীবনে। আমি যদি দ্বিতীয়বারের মতন কারো প্রেমে পড়ে থাকি, কাউকে ভালোবেসে থাকি, সেটা একমাত্র আমি। সেই প্রথম দিন থেকে কেন জানি না আমার আপনার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছিল। হ্যাঁ, সেটা হয়তো বা অনেকটা তিক্ততায় পরিণত হয়েছে শুধুমাত্র আপনার বোন এবং সৌর্যদের কথায়, কিন্তু সেটা খুব ক্ষণিকের জন্য ছিল। সেটা আমার ভুল ধারণাটা ভেঙে দিয়েছে স্রোত। আর এখন আমি আপনাকে পুরোপুরি আমার নিজের মতো করে আঁকড়ে ধরে বাঁচতে চাই, আর আমি শুধুমাত্র আপনাকে আমার জীবনসঙ্গী করতে চাই। রাই বলতে থাকে যে সত্যি বলছেন স্যার? ওদিকে অনির্বাণ বলতে থাকে হ্যাঁ রাই, আমি আপনাকে এখানে প্রপোজ করার জন্য ডেকেছি। আমি জানি যে আমাকে নিয়ে আপনার মনে যথেষ্ট পরিমাণে ফিলিংস আছে, কিন্তু হয়তো বা কোনো এক কারণে আপনি প্রকাশ করতে চান না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।